চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি। একটু গলা বসে গেছে, আজকে চা খেতে খেতে গলা ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে পেয়ে সবসময় ভালো লাগে এবং মোটেও মনে হচ্ছে না যে আপনার গলা ভেঙেছে। ভালোই লাগছে গলার স্বরটা। থ্যাংক ইউ, আপনি বেশি ভালোবাসেন তাই। জি অবশ্যই আপু, আসলে এখন শীতের সময় তো এই কারণে দেখা গেছে যে সবারই একটু কম বেশি ঠান্ডা লাগছে। সো শীতে তো আমরা একটা মানে খুব কেয়ারফুল থাকি যাতে ঠান্ডা না লাগে, তারপরে লেগেই যায়। সেক্ষেত্রে তো একটা আছেই, এবং পাশাপাশি খাদ্যাভ্যাসে অনেক বেশি প্রবলেম হয় যে কি খাওয়া উচিত বা কি খাওয়া উচিত না, সেই ব্যাপারগুলো আপনার সম্পর্কে জানতে চাই। আসলে প্রথমত ধন্যবাদ। আসলে এই সময়টা প্রবলেম আমরা না চাইলেও চলে আসে, কারণ আসলে হিউজ একটা চেঞ্জ কিন্তু চলে আসে। হঠাৎ করে অনেক গরম থেকে কিন্তু তীব্র ঠান্ডা, আমাদের টেম্পারেচারটা আমরা এখন দেখছি লাস্ট কয়েক বছরে খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে। তো ওয়েদার একটা কারণ আছে, এর সাথে আবার ভাইরাসও কিন্তু ইনক্লুডেড। দেখা যায় বিভিন্ন ভাইরাস, ডেঙ্গু বলি, করোনা বলি, বা বিভিন্ন ধরনের যে ফ্লুগুলো, যে জ্বর আসছে বা যা কিছু হচ্ছে, এইটার কারণে আমাদের মানে কিছু আসলে দেখা যায় অনেক প্রস্তুতি নিলেও আমরা আসলে ওটার ইফেক্ট পড়েই যাচ্ছে। তো সেই কারণে কিন্তু আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত, বিশেষ করে খাবারের দিক থেকে। আমরা সবাই জানি যে আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি না থাকলে, যদি গ্রো না করে, স্ট্রং না হয়, তাহলে কিন্তু যে কোনো ডিজিজ, এই যে ভাইরাস যেগুলো আমাদের অ্যাটাক করছে, সেগুলো আরও বেশি প্রবলেম ক্রিয়েট করে। তো সেই জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলোকে সবার আগে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে, যেমন ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন ডি, এইগুলো প্লাস পাশাপাশি কিছু মিনারেলস। তো শীতকালে যেহেতু আমাদের এইগুলো সমস্যা বেশি, জ্বর, ঠান্ডা, কাশি, সেটার জন্য ভিটামিন সি খুব স্ট্রং, পাওয়ারফুল একটা, আমরা বলি যে স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে খুব সুন্দর করে এটা ডেভেলপ করতে পারে। তো ভিটামিন সি আমরা সবাই জানি টক জাতীয় খাবারের মধ্যে কিন্তু কম বেশি আমরা কিন্তু বেশি পেয়ে থাকি। মজার ব্যাপার হলো যে পেয়ারা কিন্তু খুব বেশি টক না, কিন্তু পেয়ারাতে কম্পারেটিভলি বাংলাদেশে অনেক বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। আমরা তো আসলে 100 গ্রাম অনুযায়ী ক্যালোরি বা পুষ্টিমানটা কাউন্ট করে থাকি, তো সেই হিসেবে সর্বোচ্চ বেশি থাকে হচ্ছে পেয়ারাতে, তারপরে আমলকিতে, তারপরে দেখা যাচ্ছে কমলা, মালটা, লেবু, বিভিন্ন ধরনের গাঢ় সবুজ শাকসবজি। তো এখন উচিত প্রত্যেকেরই প্রতিদিন 2-3 কাপ করে একদম ফ্রেশ সবজি খাদ্য তালিকায় রাখা, আর সেটার সাথে একটা সাইট্রাস ফ্রুটস মাস্ট রাখা খাবারের পরপর। অনেক আপু এই শীতের কারণে পানি খেতে চান না, সো পানি না খাওয়ার জন্য বা খাওয়ার জন্য কি পরামর্শ থাকবে? পানিটা আসলে যদি আমাদের মনে হয় যে পানিটা আসলে ঠান্ডা পানি খেতে প্রবলেম, আমি বলবো যে এই সময় একটু ওয়ার্ম ওয়াটার খাওয়ার জন্য একটু কুসুম গরম পানি করে যদি আমরা রাখতে পারি, সেটা খেলে সবচেয়ে বেশি ভালো। আর যদি মনে হয় সেটাও পর্যাপ্ত হচ্ছে না, আমাদের ডেইলি তো একটা রিকোয়ারমেন্ট আছে 8 থেকে 10 গ্লাস বা মিনিমাম 1.5 লিটার থেকে 3 লিটার পর্যন্ত, সেক্ষেত্রে আমরা স্যুপটা রাখতে পারি। আমরা যদি বিকালে বা হয়তো রাতেও একটু যদি ভেজিটেবল স্যুপ বা চিকেন স্যুপটা ক্লিয়ার স্যুপ রাখতে পারি, সেখানেও কিন্তু আমাদের পানি যাচ্ছে। বা আমরা যদি একটু ভেজিটেবলসগুলো প্রায়োরিটি লিস্টে রাখি, সেখানেও কিন্তু আমাদের পানির পরিমাণটা যাচ্ছে। তো এই খাবারগুলো বা ফ্রুট জুস হতে পারে, যেমন কমলা, মালটা, আপেল, এগুলোর জুস হতে পারে, এগুলো কিন্তু আমাদের পানি চাহিদা পূরণ করতে পারে। তো সব কিছু শুধু যে পানি খেতে হবে ব্যাপারটা এরকম না, স্যুপ, জুস বা ভেজিটেবলস, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা পানি চাহিদা পূরণ করতে পারা যায়। আচ্ছা, আর যারা নিউবর্ন বেবি আছে, আসলে বাচ্চাদের জন্য কিন্তু খুব সেনসিটিভ এই সময়টা, না একদম ঠান্ডা পড়েছে না গরম পড়েছে, একটা মিক্স একটা ওয়েদার, সো তাদের জন্য কি করা যেতে পারে? নিউবর্নদের জন্য আসলে আমার মনে হয় যে মাকে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে, কারণ মা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাচ্চার জন্য। আর নিউবর্ন মানে কিন্তু আমরা বুঝি যার বয়স 1 মাস 2 মাস এরকম হয়েছে বা হয়তো 15-20 দিন হয়েছে, তাদের যেহেতু ফুড তো আসলে ডিফারেন্ট কিছু না, শুধুমাত্র মায়ের বুকের দুধটা তার জন্য যথেষ্ট। ইভেন পানি, মধুরও কোনো প্রয়োজন নেই, বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধটা দিতে হবে। মাকে এ কারণে আসলে তার বুকের দুধটাকে কোয়ালিটি ফুল করতে হবে, সেই জন্য মাকে পুষ্টিকর খাবারটা খেতে হবে। আমরা অনেক সময় ভাবি যে যে কোনো কিছু খেলেই হবে, কিন্তু মা যত আসলে পুষ্টিকর খাবার খাবে তার কিন্তু তত পুষ্টি মানে ওই দুধের মাধ্যমে কিন্তু বেশি প্রোভাইড করবে। মাকে বাদাম খেতে হবে, ওমেগা 3 প্রোভাইড করবে, মা একটু ভিটামিন সি যুক্ত খাবারগুলো বেশি করে খাবে, তার প্রোটিনটাকে তাকে প্রায়োরিটি মানে দিতে হবে, যেমন হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো আগে যা খেত তার ডাবল খেতে হবে। ডাবল কিন্তু কার্ব করা যাবে না, কার্বোহাইড্রেট মায়ের যতটুকু প্রয়োজন ততটুকু, নাহলে আবার দেখা যাবে মায়ের ওজন বেড়ে গেছে। কিন্তু মা এই যে দুধ, ডিম, মাছ, মাংস বা একটু স্যুপ, সবজি বেশি করে, গাজর রাখা, খেজুর রাখা, এগুলো তার মায়ের খাবারের লিস্টে রাখতে হবে।
আচ্ছা, আরেকটি বিষয় আপু, যে অনেকেই তো নিজেকে ডায়েটিশিয়ান মনে করেন এবং পরিচয় দেন সেই হিসাবে। সো আসলে ডায়েটিশিয়ান আমরা কাকে বলতে পারি, বা ডায়েটিশিয়ান হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? আমি 2015 সাল থেকে বাংলাদেশ নিউট্রিশনিস্ট এবং অ্যাসোসিয়েশন নিয়ে কাজ করা স্টার্ট করি। আমার উদ্দেশ্য ছিল আসলে এই জায়গাটাকে ইমপ্রুভ করা। মানে দুঃখের বিষয় আমি বলতে চাই যে পুরো অন্যান্য যে কান্ট্রি যদি বলি, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে ইউকে, এখানে কিন্তু নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান হতে গেলে তাকে রেজিস্টার ডায়েটিশিয়ান হতে হয়। তাদের একটা ইন্টার্নশিপ পরীক্ষার মাধ্যমে তাকে রেজিস্ট্রেশনটা প্রোভাইড করা হয়, যেটা বাংলাদেশে কিন্তু নেই, এই সিস্টেমটাই নেই। এবং অনেক বছর আগেও গেজেট হয়ে তারপরে কিন্তু আর সার্কুলার হয়নি, যেটা একদম জেলা উপজেলায় যে পুষ্টিবিদ থাকবে সেই নিয়োগটা কিন্তু হয়নি। সো যেটা আমাদের দেশে এখন প্রচলিত, বা আমি যেভাবে করেছি, আমাকে মিনিমাম আমার হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনে অনার্স মাস্টার্স থাকতে হবে, তারপর আমার একটা জব করতে হবে, এই রিলেটেড নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডে জব করতে হবে। তারপর জব করে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, এক্সপিরিয়েন্সের সাথেও কিন্তু চাইলে কেউ ইন্টার্নশিপ করতে পারে, যেমন আমার ইন্টার্নশিপ করা আছে। কেউ চাইলে বারডেমে বা ইউনাইটেড যেখানে যেখানে মানে ইন্টার্নশিপটা হচ্ছে সেগুলো করতে পারে। করার পরে কিন্তু তারা আসলে চাইলে জব, ইন্টার্নশিপ সব কিছু কমপ্লিট করে তারপরে তারা আসলে প্র্যাকটিস করতে পারে। তাদেরকে বলা যেতে পারে যে নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান। এছাড়াও কিন্তু যারা রিসার্চ করছে তারাও কিন্তু আসলে পুষ্টিবিদ বা তারা পুষ্টিবিজ্ঞানী, এরকম কিন্তু অনেক সরকারি জায়গাতেও আছে। বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররাও আছেন যারা আসলে পুষ্টিবিজ্ঞান হিসেবে কাজ করছে। যেমন আমি নিজেও এখন রিসার্চ করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো এরকম আসলে সুযোগগুলো অনেক আছে, আরও আপডেট করা উচিত। এই ধরনের যারা সবকিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে তাদেরকে আসলে পুষ্টিবিদ বলা যায়। আরেকটি বিষয় আপু, যে আপনি মাশাআল্লাহ অনেক সুন্দরী, আপনাকে আমার খুব পছন্দ। তো সেই জায়গা থেকে অনেক মেয়েরা, মানে মেয়েরা তো চাই সবসময় নিজেকে সুন্দরভাবে রাখতে, তাকে একটু সুন্দর লাগবে, ফেসটা গ্লো করবে ন্যাচারালি। এখন তো অনেক টাইপের প্রোডাক্ট আসলে বাজারে এসেছে স্কিন ফর্সা করার বা অনেক ধরনের, বাট ন্যাচারালি একটা গ্লো কিন্তু মেয়েরা সবসময় চায়, হেলদি একটা ত্বক। সো তার ক্ষেত্রে যদি বলা যায়, খাদ্যের কিন্তু বিকল্প নেই, সবসময় একটা হেলদি খাবারের মাধ্যমে কিন্তু স্কিনটা গ্লো করা পসিবল। সেই জায়গা থেকে আপনার কি কি পরামর্শ থাকবে? আমি যদি আমার কথাই বলি, যেহেতু আপনি আমাকে মানে এত সুন্দর সকাল সকাল একটা কমপ্লিমেন্ট, আমার মনও ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ দিনটা ভালো যাবে। এই জায়গাটা আমি একটু বলতে চাই, আসলে যে কোনো কিছু, কোনো পার্মানেন্ট যদি সলিউশন চাই, সেটা আসলে একদিন বা এক মাস এক বছরে কিছুই হবে না। এটা একটা সাধনার বিষয়, যে আমি সবসময় এটাকে ভালো রাখতে চাই, এটা টেক কেয়ারের বিষয়। যেমন আমি আমার কথা বলি, আমি কখনো কিন্তু চা কফি খাই না, মানে এটা আমার হয়তো খুবই অকেশনালি কোথাও গেলে আমি হয়তো খাচ্ছি। ইচ্ছে করে নাকি একদমই আসলে মানে আমার ইচ্ছে করে না। আবার দেখা গেছে যখন থেকে পড়াশোনা স্টার্ট করেছি তখন তো কিছু বিষয়, এমন না যে চায়ের খারাপ দিক আছে, আমি বলছি চায়েরও ভালো দিক আছে। কিন্তু এই যে আমাদের ক্যাফেইনগুলো বডিতে যখন যায়, অনেক বেশি ইনটেক হয়, তখন কিন্তু আমাদের আয়রন বডিতে অ্যাবজর্ব হয় না, ওখানে কিন্তু বাধা দেয়। তো আয়রন বডিতে অ্যাবজর্ব না হলে কিন্তু মেয়েদের হিমোগ্লোবিন লেভেলটা কমে যায়। এছাড়াও দেখা যাচ্ছে যে খাবারের যে একটা প্র্যাকটিস, অনেক বেশি রেগুলার না হলেও হয়তো অকেশনালি মাঝে মাঝে একটু অয়েলি খাবার, আমার আসলে সুযোগ হয় না। ইচ্ছা যদি থাকেও, আমার ছোটবেলা থেকে পিঠা খাওয়ার খুব ইচ্ছা ছিল, যদি এখন শীতকাল পিঠার সময়, কিন্তু স্কিন ভালো রাখার জন্য পর্যাপ্ত সবজি এবং ফলের উপর ডিপেন্ড করতে হবে, ঘুমটা পারফেক্টলি হতে হবে, টাইমলি ঘুমাতে হবে। আমার যে হয় না তা না, আমি যখন দেখা যায় কাজের অনেক লোড পড়ে যাচ্ছে, আমার পার্সোনাল কিছু কাজ আমাকে বাসায় বসে করতে হচ্ছে, তখন দেখা যায় দুই একটা পিম্পল উঠে যায়। তো এটা আমার কাছে মনে হচ্ছে, এবং সাইন্টিফিক্যালি যে ঘুমটা খুব দরকার। ঘুম যদি এনাফ না হয় তাহলে স্কিনে কিন্তু এই যে ব্রন বা পিম্পল যেটাই বলে, এটা কিন্তু উঠে যেতে পারে। আর স্কিনটাকে পরিষ্কার রাখা সবচেয়ে বড় হলো, আমরা বাইরে যাই, কাজ করি, বাসায় এসে স্কিনকে পরিষ্কার করে রাখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ফ্রুটস খেলেও কিন্তু অনেকে ফ্রুটস মাসাজ করে কিন্তু স্কিন ধুয়ে ফেলা যায়। ফ্রুটসে যে ন্যাচারাল যে মানে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু খুব স্কিন ক্লিন করতে মানে সাহায্য করে থাকে। যেমন হচ্ছে তরমুজ বা যে কোনো কিছু আর কি। আর খাবারটা মেইন, কারণ আপনি যদি ভেতরটাকে নারিশ করতে না পারেন, কোনোভাবেই বাইরে থেকে গ্লো আসলে আনা যায় না। এটা এমন হতে পারে যে হ্যাঁ, কিছুদিন হয়তো আমরা ক্রিম বা কিছু তো ব্যবহার করতেই হয়, আসলে আমাদের ক্লিন থাকার জন্যই মূলত ব্যবহার করতে হয়। কিন্তু পুষ্টি ভেতর থেকে গ্লো যেটা, প্রতিদিন একটু হলুদ ফল খাওয়া, যেমন আপনি সকালে উঠে পেঁপে রাখতে পারেন, সকালে একটা গাজর রাখতে পারেন, বা একটা খেজুর রাখা যেতে পারে, বা কলা রাখা যেতে পারে। ওটার সাথে বাদাম রাখা, বাদাম হচ্ছে ওমেগা 3 রিচ। যত বেশি ওমেগা 3 আমরা বেশি ইনটেক করবো, আমাদের কিন্তু স্কিন তত ভালো থাকবে। সামুদ্রিক মাছ, তারপরে বাদাম, চিয়া সিড, এগুলোর মধ্যে কিন্তু ওমেগা 3 থাকে। আর পাশাপাশি কিন্তু আরো খাবার আছে, যেমন টক দই,
অনেক সবজি। আমার খাবারের সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ভেজিটেবল, অন্য কিছু থাকবে না থাক আমার ভেজিটেবল থাকতেই হবে, মানে এটা থাকলে আমার মনে হয় যে খাওয়াটা কমপ্লিট হয়েছে। আরেকটি বিষয় যে প্রেগনেন্ট মহিলাদের জন্য একটু জানতে চাই তাদের খাদ্য তালিকায় কি কি থাকবে, এবং তার সাথে একটু জানতে চাই যে আমাদের তো কিছু মাস পরেই হচ্ছে রোজা, সো সেই রোজার সময় তারা কিভাবে প্রেগনেন্ট অবস্থায় রোজা রাখতে পারে, কি কি দিক তাদের নির্দেশনা থাকবে সে ব্যাপারে। আপনাকে একটু বেশি করে ধন্যবাদ দিতে চাই, কারণ এই যে প্রেগনেন্সি কথাটা, এই সময় না ডায়েট মানে আমরা ভেবেই নেই যে বোধহয় বাচ্চাকে মেরে ফেলবো। প্রেগনেন্সি ডায়েট কিন্তু এখনকার এই মানে এই বছরে বা এই জেনারেশনে এসেও কিন্তু অনেকেই ভয় পায়। প্রেগনেন্সি ডায়েট মানে খুব ভীতিকর, বাচ্চাকে মেরে ফেলবা, ইভেন এটা বেশি ফেস করা হয় যে পরিবার থেকে। কিন্তু যারা দেখা যাচ্ছে এখনকার জেনারেশনে যারা প্রেগনেন্ট বা সামনে হয়তো মানে চিন্তা করছে, তাদের জন্য আমি বলবো যে প্রেগনেন্সি ডায়েট খুব ইম্পর্টেন্ট। কেননা মা এই একটা সময় ডিরেক্টলি তার বাচ্চাকে পুষ্টি প্রোভাইড করতে পারে। একদম মা যেই খাবারগুলো খাচ্ছে, যে পুষ্টিগুলো প্রোভাইড করছে, প্লাসেন্টা কিন্তু সেই পুষ্টিগুলোই বাচ্চাকে কিন্তু প্রোভাইড করছে। তার আয়রনটা খুব ইম্পর্টেন্ট, কেননা আয়রন বডিতে আপনার অক্সিজেন ক্যারি করে, বাচ্চাকেও কিন্তু সেটা পুষ্টিগুলো প্রোভাইড করছে। অক্সিজেনের ব্যবহার খুব দরকার, এবং আয়রনের ব্যবহারটা কিন্তু কম্পারেটিভলি প্রেগনেন্সিতে বেড়ে যায়, তাই তাকে আয়রনের দিকটা খেয়াল রাখতে হবে। তার দুধ, ডিম, মাছ, মাংস, প্রোটিনটা সেকেন্ড ট্রাইমিস্টার থেকে মানে 3 মাস যখন কমপ্লিট হয়ে যাবে তখন থেকে বাড়িয়ে দিতে হবে, কারণ এই সময় বাচ্চার ডেভেলপটা স্টার্ট হয়ে যায়। আর শেষের দিকে দেখা যাচ্ছে যে বাচ্চার 25% মানে মেধা বিকাশ যেটা বলে থাকি, ব্রেইন ডেভেলপমেন্ট, প্লাস তার মাসেলের সাথে তার ফ্যাটটা গ্রো করা, মানে ওয়েটটা বেড়ে যাওয়া, এই টার্মগুলো কিন্তু একদম ওই সেকেন্ড ট্রাইমিস্টার থেকে থার্ড ট্রাইমিস্টার পর্যন্ত হয়, ডেলিভারি আগ পর্যন্ত। তো সেই সময় মাকে আসলে 300 থেকে 400 কিলো ক্যালোরি এক্সট্রা তাকে গ্রহণ করতে বলা, এবং এটা তাকে প্রোটিনটাই নিতে হবে। আর ফ্রুটস খুবই জরুরি। মা যদি তার বাচ্চাকে আসলে সুন্দর একটা, আমি বলবো যে স্কিন বলি বা সৌন্দর্য বলে, আমার মনে হয় যে ভিটামিন সি যুক্ত খাবার খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন তাকে কমলা, মালটা বেশি করে খেতে হবে, বেদানা রাখতে হবে। এই আর হচ্ছে দেখা যায় যে পরবর্তীতে রোজা রাখার যে ব্যাপারটা আপনি বলেছেন, সামনে যেহেতু রোজা আসছে, অনেক মায়েরা শুরুর দিকে দেখা যায় একটু ঝামেলা হলেও তারপরে কিন্তু তারা সুস্থ হয়ে যায়, ভালো ফিল করে। আবার অনেকে শুরু থেকে দেখা যায় কোনো অসুবিধা হচ্ছে না, তারা চাইলে ইজিলি রোজা রাখতে পারে। ইফতার থেকে একদম সেহরি পর্যন্ত তাদের রেগুলার যে রিকোয়ারমেন্ট, যে খাবারগুলো বা যে পুষ্টিগুলো, সেগুলো যদি রুটিন করে সে খেতে পারে, তার রোজা রাখাতে কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু, অনেক সুন্দরভাবে গুছিয়ে বলেছেন, দর্শকদের হয়তো অনেক ভালো লেগেছে, আবারও বেশ ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, দেখা হবে আবার, ভালো থাকবেন, দেখা হবে। এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে, কারণ আমি অনেক বছর ধরে আসি, খুব ভালো লাগে, আর আপনাকে তো আরো বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।